হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি, যেটা হবে বায়োকেমিস্ট্রি টেস্ট লিস্টের ওপর। তো প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম যেটা ছিল হিমাটোলজি টেস্ট লিস্টের ওপর। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি টেস্ট লিস্ট। তো যেহেতু তোমরা জানো যে বায়োকেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে টেস্ট আছে, মানে একটা হিউজ নাম্বার অফ টেস্ট হচ্ছে বায়োকেমিস্ট্রির আন্ডারে পড়ে, তো সেই জন্য কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে, নাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমরা মিস করে যেতে পারো। তো সেই জন্য রিকোয়েস্ট রইলো যে পুরো ভিডিওটা যেন তোমরা দেখবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর এই ভিডিওগুলো যেহেতু তোমাদের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও, যারা নিউ আছো যারা পুরনো আছো সবার জন্য, তো সেই জন্য একটা অনুরোধ রইল তোমাদের কাছে যে বন্ধুদের সাথে যেন অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে স্টার্ট করে দিই। তো বায়োকেমিস্ট্রি টেস্ট লিস্টের আন্ডারে দেখো আমি এখানে 10টা টেস্ট প্যারামিটার লিখেছি। মানে অ্যাকচুয়ালি শুধুমাত্র সিঙ্গেল 10টা টেস্ট নয়, এটা তোমরা বুঝতে পারবে কারণ এক একটা প্রোফাইল এখানে আমি লিখেছি। যেমন কেএফটি প্রোফাইল, এলএফটি, লিপিড প্রোফাইল, কার্ডিয়াক মার্কার, ভিটামিনস, মিনারেলস, টিউমার মার্কার, তো এগুলো। তো যেহেতু এই মার্কার মানে এই টেস্টগুলোর আন্ডারে অনেকগুলো টেস্ট পড়ে, তো সেই জন্য আমি এরকমভাবে একটা লিস্ট বানিয়েছি, ঠিক আছে? তো দেখো প্রথমে কি আসছে, প্রথমেই হচ্ছে ডায়াবেটিকের আন্ডারে বা ডায়াবেটিস যে টেস্ট হয়, তো সেটার আন্ডারে কতগুলো টেস্ট পড়ে সেটা আগে জানতে হবে। তো ডায়াবেটিক টেস্টের আন্ডারে আমার পড়ছে ব্লাড গ্লুকোজ। তো প্রথমেই জানো যে ডায়াবেটিসের যে মেন টেস্ট সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ এস্টিমেশন, ওকে? তো ব্লাড গ্লুকোজ এস্টিমেশন যেটা হয় সেটা হচ্ছে কত রকমভাবে করতে পারি, তো সেটা এখানে দেখব। প্রথমে হচ্ছে ফাস্টিং। ফাস্টিং মানে হচ্ছে যেটা 12 ঘন্টা ফাস্টিং, মানে কিছু না খেয়ে পেশেন্ট সকালে ফাস্টিংয়ে ব্লাড দেয়, কিছু না খেয়ে খালি পেটে দেয়, তো সেটাকে বলা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ। তারপর হচ্ছে পোস্ট প্যারান্ডিয়াল, মানে যেটা অ্যাকচুয়ালি বলা হয় পিপি স্যাম্পল বা পিপিবিএস, ঠিক আছে? এটা হচ্ছে কোনো হেভি মিলের, মানে হচ্ছে আমরা জেনারেলি বলি যে 75 গ্রাম গ্লুকোজ অথবা ভাত খাবার মানে একটা লাঞ্চের 2 ঘন্টা পর, ঠিক আছে? তো এটা হচ্ছে পোস্ট প্যারান্ডিয়াল বা পিপিবিএস। আর র্যান্ডম স্যাম্পল, র্যান্ডম স্যাম্পল মানে তুমি যখন খুশি নিতে পারো। তো হতে পারে যে চা খেয়ে এসছে পেশেন্টটা, তারপরেও দিতে পারে, কোনো খাবার খাওয়ার 1 ঘন্টা হয়ে গেছে তখনও দিতে পারে, মানে এনি টাইম যে কোনো সময় র্যান্ডম স্যাম্পল আমরা এটা নিতে পারি। তো গ্লুকোজের ব্লাড গ্লুকোজের মেন 3টে টেস্ট হয়, একটা হচ্ছে ফাস্টিং, একটা পিপিবিএস, আর একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল, ঠিক আছে? তো তারপরে হচ্ছে ওজিটিটি। ওজিটিটি মানে হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তো এটাও এক প্রকারের হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেখানে তোমার ব্লাড গ্লুকোজের সাথে সাথে যখন আমি ভেন থেকে ব্লাড নিচ্ছি তার সাথে সাথে একটা করে ইউরিন স্যাম্পেলও নেওয়া হয়। তো এটা যারা প্রেগনেন্ট মাদার আছে তো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা একটা গ্রাফ আকারে মনিটর করা হয়, ঠিক আছে? মানে যে টাইমটাতে আমি পেশেন্টের প্রথম ফার্স্ট স্যাম্পেল নিচ্ছি তার 2 ঘন্টা পর, তার 2 ঘন্টা পর, এরকমভাবে আমাকে একটা গ্রাফে এটাকে প্লট করতে হয়। তো এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাতে হবে, যেহেতু এটা একটা মানে শর্ট নোট হিসাবে ওজিটিটিটার একটা পরে শর্ট নোট, তার সাথে হচ্ছে HbA1c। তো HbA1cর উপর আলাদা একটা ভিডিও বানানো আছে, যদিও সেই সময় মাইকটা ছিল না, যার জন্য ভয়েস কোয়ালিটি খুব একটা ভালো নেই। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল এটার উপর সেকেন্ড করে আর একটা নিউ ভিডিও বানানোর, তো আমি অবশ্যই চেষ্টা করব। তো HbA1c হচ্ছে একটু শর্টে বলে নিই যে HbA1c মানে হচ্ছে যেটা গ্লাইকোলাইজড হিমোগ্লোবিন আছে। তো হিমোগ্লোবিন জেনারেলি আমরা জানি যে অক্সিজেনের সাথে বাইন্ড করে, তাই তো? হিমোগ্লোবিনের কাজ কি না, অক্সিজেনটাকে ক্যারি করা, আমার শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করা। তো জেনারেলি যেটা হয়, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করছে, কিন্তু যেগুলো ডায়াবেটিক পেশেন্ট থাকে, মানে যাদের ব্লাড গ্লুকোজ নর্মালের থেকে বেশি, তাদের কি হয় যে এক্সেস গ্লুকোজটা আছে সেটা কি হয় হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যায়। তো এই যে হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজটা বাইন্ড করলো, তো এই গ্লুকোজ এই হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের পরিমাণটা কত শরীরে সেটাই চেক করা হয় HbA1c-তে। তো এটা একটা 3 মাসের অ্যাভারেজ একটা এস্টিমেশন পাওয়া যায়, মানে কোনো পেশেন্ট কিভাবে তার ডায়াবেটিসটাকে মানে কন্ট্রোল করছে বা মেনটেন করছে, কিভাবে খাওয়া দাওয়া কন্ট্রোল করছে, এটার একটা গড় হিসাব আমরা পাই। তো যেটা RBS বা ফাস্টিং ব্লাড সুগার বা পিপি ব্লাড সুগারের সেই দিনকার সেই মুহূর্তের ব্লাড গ্লুকোজটাকে আমরা জানতে পারি, কিন্তু HbA1c-র সাহায্যে আমরা তার মানে প্রিভিয়াস যে 3 মান্থ মানে তার পিছনে যে আজকের ডেটে যদি স্যাম্পেল দেয় পেশেন্ট, তো তার থেকে বিগত 3 মাস ধরে পেশেন্টের কীভাবে ডায়াবেটিসটা কন্ট্রোল করেছে সেটা আমরা জানতে পারি। যেহেতু সে এক্সেস যে গ্লুকোজটা আছে সেটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তো সেটা এস্টিমেশনের মাধ্যমে আমরা এটা জানতে পারি। তো এটা গেল
ডায়াবেটিস টেস্টের আন্ডারে যেই টেস্টগুলো পড়ে বায়োকেমিস্ট্রিতে, তো সেইগুলো। তো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে KFT বা RFT। KFT মানে হচ্ছে কিডনি ফাংশন টেস্ট, এটার আরেকটা নাম হচ্ছে রেনাল ফাংশন টেস্ট, মানে হচ্ছে RFT। তো KFT RFT কিন্তু দুটো আলাদা টেস্ট নয়, এটা ঘাবড়ে যাবে না। পরীক্ষা যখন কোশ্চেন আসে তখন KFTর বদলে কিন্তু RFT অনেক জায়গায় লেখা থাকে, ঠিক আছে। তো RFT মানে হচ্ছে রেনাল ফাংশন টেস্ট। তো এর আন্ডারে পড়ছে তোমার ইউরিয়া ক্রিয়েটিনিন বার্ন, BUN বার্ন, এই কথাটার মানে হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ঠিক আছে। তারপরে হচ্ছে GFR টেস্ট। আমি একটা কথা বলি, এখানে যে মানে তোমার শর্ট টার্মগুলো ইউজ করেছি এগুলোর ফুল ফর্মটা লিখে দিলে ভালো হতো, কিন্তু আমার যেহেতু হোয়াইট বোর্ডে এত জায়গা নিয়ে দেখতে পাচ্ছ যে গোটাটা কাভার হয়ে গেছে, ওই জন্য আমি মুখে বলে দেবো, একটু কষ্ট করে শুনে নিও, ঠিক আছে। তো BUN এর ফুল ফর্ম হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। তো এইটার উপরেও কিন্তু শর্ট নোট পড়ে, প্লাস এটার একটা ক্যালকুলেশন আছে, এটার উপর আলাদা করে শর্ট নোটের জন্য ভিডিও বানাতে হবে কিন্তু, ঠিক আছে। তো এটা জেনে রাখো যে এটা KFT টেস্টের আন্ডারে পড়ে, ওকে। তো তারপর হচ্ছে GFR টেস্ট। GFR কথাটার মানে হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। তারপরে নেক্সট হচ্ছে 24 আওয়ার ইউরিন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। তো এটাও কিন্তু ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের ওপর কিন্তু শর্ট নোট পড়ে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমার টপিক। তো এটার ওপরে কিন্তু আলাদা ভিডিও বানাতে হবে, ঠিক আছে। তো এটা এখন এই মুহূর্তে জানার জন্য শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট কিন্তু KFT প্রোফাইল, যেটা কিডনি ফাংশন টেস্ট বা রেনাল ফাংশন টেস্টের আন্ডারে পড়ছে। তার সাথে হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের মধ্যে কী কী থাকছে? সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে তোমার বাইকার্বনেট, ঠিক আছে। তো ইলেকট্রোলাইট এই টেস্টটা কিন্তু অনেক কিছু ক্ষেত্রে হয়ে থাকে, যেমন হচ্ছে কোনো পেশেন্টের সাপোজ কোনো পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে গেছে, ভমিটিং হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে কি হয় না, আমাদের শরীরে যে ইলেকট্রোলাইট আছে সেগুলো কমে যায়, যেহেতু ফ্লুইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তো সেই জন্য এই যে ইলেকট্রোলাইটগুলো আছে সেগুলো কিন্তু শরীরে ডিসব্যালেন্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোনো পেশেন্ট ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, এক্সেসিভ ভমিটিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। প্লাস কোনো পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে বা ভুলভাল বকছে, কোনো HDU বা ICU পেশেন্ট, এদের কিন্তু মানে ঘন্টায় এই জিনিসগুলো চেক করতে হয় ইলেকট্রোলাইট। কারণ হচ্ছে পেশেন্ট আনকনসিয়াস আছে বা কোনো মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করছে, মানে যেগুলো করা উচিত নয়, তো তখন বুঝতে হবে তার শরীরে ইলেকট্রোলাইটের ডিসব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা এই টেস্টটা দেন। তার সাথে KFT প্রোফাইলের মধ্যেও কিন্তু ইলেকট্রোলাইট টেস্টটা পড়ছে। নেক্সট হচ্ছে LFT। তো LFTর ওপরেও আলাদা করে ভিডিও বানাতে হবে, এটা ডিটেলসে বলতে হবে। তো এই প্রত্যেকটা জিনিসের উপর আমি ভিডিও বানিয়ে দেবো, কিন্তু একটু সময় লাগবে। এতগুলো টপিক একসাথে মানে আমি চাইছি যে সিরিয়ালি জিনিসগুলোকে মেনটেন করতে একটা করে, তো সেই জন্য একটু সময় লাগবে। প্লিজ একটু টাইম দিও আর আমাকে সাপোর্ট করে দিও। তো LFT প্রোফাইলের মধ্যে কী কী পড়ছে দেখবো। প্রথমে হচ্ছে বিলিরুবিন টেস্ট, ঠিক আছে। বিলিরুবিন টেস্টের মধ্যে 3 ধরনের বিলিরুবিন টেস্ট আমরা করি। প্রথমে হচ্ছে টোটাল বিলিরুবিন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডাইরেক্ট, নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। বিলিরুবিনের 3টে ভাগ হয়, একটা টোটাল, একটা ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন। যে টেস্টটা আছে সেটা হচ্ছে SGOT, SGPT, এগুলো হচ্ছে লিভারের একটা করে এনজাইম, ঠিক আছে। SGOT, SGPT অ্যালকালাইন ফসফেটেজ, টোটাল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন আর অ্যালবুমিন গ্লোবিউলিনের রেশিও। তো এই সবটাই পড়ছে LFTর টেস্টের আন্ডারে। তো LFT টেস্ট তোমরা সাধারণত, এটা তো যেহেতু কমন টেস্ট, তোমরা সবাই জানবে অলমোস্ট যে LFT প্রোফাইলের মধ্যে কী কী পড়ছে। তো এটা একবার দেখে নাও। এটা কিন্তু যখন তুমি মানে ভাইভাতে বা ইন্টারভিউ যখন যাবে তখন এটা থরলি কিন্তু জিজ্ঞাসা করে, যে হঠাৎ করে এরকম জিজ্ঞাসা করলো যে LFT প্রোফাইলের মধ্যে কী কী টেস্ট পড়ছে, কী কী এনজাইম টেস্ট করো। তো তখন তোমাকে কি বলতে হবে, এনজাইম কোনটা। এর মধ্যে এনজাইম হচ্ছে SGOT, SGPT, অ্যালকালাইন ফসফেটেজ, এগুলো হচ্ছে লিভারের এনজাইম, ওকে। আর এগুলো যেগুলো আছে প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিন, এগুলো কিন্তু এনজাইম নয়, এটা কিন্তু ভুল করে বসো না, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে লিপিড প্রোফাইল। 4 নম্বরে যেটা প্রোফাইলটা আছে সেটা হচ্ছে আমার লিপিড প্রোফাইল টেস্ট। তো লিপিড প্রোফাইলের মধ্যে কী কী পড়ছে না, টোটাল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, HDL, LDL, VLDL। HDL হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর এটা LDL হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, VLDL হচ্ছে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। তো এইগুলোর প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা অনেকেই জানো, কিন্তু তাও আরেকবার করে বলে দিচ্ছি। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা HDL, একে বলা হয় গুড কোলেস্ট্রল, এটাকে বলা হচ্ছে গুড কোলেস্ট্রল, এটা আমাদের হার্টের জন্য ভালো। আর LDL হচ্ছে ব্যাড কোলেস্ট্রল, ঠিক আছে, কারণ এটা হচ্ছে খারাপ। কেন খারাপ বা কেন ভালো, এটা কিন্তু কোশ্চেন আসে যে HDL-কে কেন গুড কোলেস্ট্রল বলা হয়, LDL-কে কেন ব্যাড কোলেস্ট্রল বলা হয়। পরে হচ্ছে VLDL, যেটা হচ্ছে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। তো এটা একটা ক্যালকুলেশন আছে, তো এই ক্যালকুলেশনের মাধ্যমে এটার যে রিডিংটা সেটা বার করা হয়, ঠিক আছে। তো এটা গেল লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল টেস্ট খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এটা হচ্ছে যে তোমার কি বলবো, হার্টের পেশেন্ট যারা আছে তাদের জন্য একটা ম্যান্ডেটরি টেস্ট লিপিড প্রোফাইল।
তো জেনারেলি যখন হচ্ছে 40 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষেরই একবার করে লিপিড প্রোফাইল চেক করে নেওয়া উচিত। কারণ হচ্ছে যে এই যে কোলেস্ট্রল বাড়লে কিন্তু কোনো সিমটম শরীরে মানে প্রকাশ পায় না, কোনো ধরনের সিমটম বুঝতে পারে না যে কোনো অসুবিধা হচ্ছে কিছু, যেমন হচ্ছে হিমোগ্লোবিন কমে গেলে মানুষের ঝিমুনি ভাব আসবে, মাথা ঘুরবে, তো সেরকম কিছু কিন্তু হয় না। একমাত্র যখন খুব বেড়ে যাবে 600 700 500 এরকমের উপরে বেড়ে যাবে তখন কি হয়, চোখের উপরে এগুলোতে সাদা সাদা মতো ডিপোজিট পড়তে থাকে, কিন্তু তাতে প্রবলেম কিছু হয় না। মানুষ ওটা হচ্ছে একটা ইন্ডিকেশন যে ওটা দেখে বুঝবে যে কোলেস্ট্রলটা হাই হচ্ছে শরীরে, ঠিক আছে, কিন্তু কোনো প্রবলেম হয় না। যতক্ষণ না পর্যন্ত আর্টারিটা পুরোটা ব্লক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের হার্ট অ্যাটাক বা কিছু হয় না। কিন্তু এই যে টাইম পিরিয়ডটা যখন বাড়ছে শরীরে, এই টাইমটার মধ্যে কিন্তু পেশেন্ট কোনো সিমটম কিন্তু বুঝতে পারবে না নিজের থেকে। তো সেই জন্য একবার 40 বছরের পর সব মানুষেরই একবার লিপিড প্রোফাইল চেক করে নেওয়া দরকার। তো নেক্সট হচ্ছে কার্ডিয়াক মার্কার। তো কার্ডিয়াক মার্কার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেহেতু এটা সেন্সিটিভ, প্রত্যেকটা টেস্টই খুবই সেন্সিটিভ টেস্ট। তো সেগুলো কি কি পড়ছে একবার দেখে নেব। ট্রোপোনিন আই অ্যান্ড টি, ঠিক আছে, ট্রোপোনিন আই অ্যান্ড টি এগুলো কিন্তু কার্ডিয়াক মার্কার। এখানে হার্ট অ্যাটাক বা চেস্ট পেন এসব হলে কিন্তু এই জিনিসগুলো মানে বাড়তে শুরু করে। তো কোনো পেশেন্টের যদি বুকে ব্যথা নিয়ে ভর্তি হচ্ছে কোনো পেশেন্ট, তো তার হার্ট অ্যাটাক হতে পারে কিনা সেটা আগাম যে বার্তা দেয় সেটা হচ্ছে এই যে এইগুলো ট্রপ আই বা ট্রপটি। তো এগুলো একটা কার্ড থাকে, ট্রপটির একটা র্যাপিড কিট থাকে। তো এটা আমাকে একজন কোশ্চেন করেছিলেন মানে এর আগে একটা সিআরপির ভিডিওতে সম্ভবত, যে HS, এই দেখো এখানে আমি আর একটা মার্কার লিখেছি যেটা হচ্ছে HSCRP মানে হাই সেন্সিটিভ সিআরপি। এটা কিন্তু কার্ডিয়াক মার্কার একটা হিসাবে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো একজন কোশ্চেন করেছে দিদি যে HSCRP করে যদি আমরা বুঝতে পারি যে হার্ট অ্যাটাক হতে পারে পেশেন্টের, তাহলে আমরা ট্রপটি কেন করব, ঠিক আছে। তো এই সিআরপি যেই টেস্টগুলো বা আমি এখানে যেই টেস্টগুলো বলছি সিপিকেএমবি, LDH, SGOT, এইসব জিনিসগুলো কি একটা বায়োকেমিস্ট্রির টেস্ট, যেটা আমরা ল্যাবরেটরিতে করতে পারি তোমার অ্যানালাইজারের সাহায্যে, সেমি অটো হতে পারে বা ফুল অটো হতে পারে সেই সব। তো এই জিনিসটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। কোনো পেশেন্ট একটা ইমিডিয়েট অ্যাডমিট হয়েছে চেস্ট পেনের কমপ্লেন নিয়ে, তো সেখানে তো একটা নার্সিং স্টাফের পক্ষে সেই টেস্টগুলো করা সম্ভব নয়, কারণ এটা করতে পারে একজন এমটি ল্যাব, এবং সেটার জন্য একটা ল্যাবরেটরির দরকার যেখানে রিএজেন্ট লাগবে, মেশিন লাগবে। কিন্তু এই যে ট্রপটির একটা র্যাপিড কিট পাওয়া যায়, ঠিক আছে, ট্রপটির একটা র্যাপিড কিট পাওয়া যায়, যেটা কি হয় আমরা যেরকম ম্যালেরিয়া টেস্ট করি বা অন্য র্যাপিড কিটে টেস্ট করি, এরকম জাস্ট ফিঙ্গার প্রিক করে ব্লাডটা দিলেই কিন্তু এই ট্রপটি পজিটিভ না নেগেটিভ সেটা আমরা বুঝতে পারি। তো এটা একটা র্যাপিড টেস্ট, তো সেই জন্য এটা কি হয় ওয়ার্ডে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করা হয়, কারণ কি এটা ইজি, সহজে এটা করতে পারে, যে কোনো মানুষ করতে পারে। তো সেই জন্য এই ট্রপটির যে কিটটা আছে সেটা প্রত্যেকটা এমার্জেন্সি বলো, মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড যে কোনো ওয়ার্ডে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে। কারণ কোনো পেশেন্ট যদি এটা চেস্ট পেনের কমপ্লেন নিয়ে ভর্তি হয় তাহলে তার ইমিডিয়েট ট্রপটি টেস্ট করে তারপরে তার হচ্ছে মানে সেরকমভাবে ব্যবস্থা করা হয়। পেশেন্টকে যদি পজিটিভ থাকে তাহলে তাকে অন্য কোনো ইউনিটে মানে ইন্টেন্সিভ কোনো কেয়ার ইউনিটে HDU হোক, ICU হোক, সেখানে শিফট করতে হবে। তো এইসব ব্যাপারগুলো থাকে। তো সেই জন্য হচ্ছে এটার অ্যান্সার যেটা তুমি জানতে চেয়েছিলে একজন, তো সেটার অ্যান্সার হচ্ছে এটা। যদিও আমি তাকে অ্যান্সার দিয়ে দিয়েছি, কিন্তু তাও যেহেতু এখন ভিডিওটা বানাচ্ছি তো আর একবার এটা বলে দিলাম। তো তারপরে হচ্ছে সিপিকেএমবি, LDH, SGOT। হ্যাঁ, এখানে দেখো একটা জিনিস, SGOT কিন্তু আমরা পড়েছিলাম আর একটা কোথায়, লিভার ফাংশন টেস্টে। লিভার ফাংশন টেস্টে দেখো SGOT, SGPT পড়েছিলাম। তো এই যে SGOT, যেটার আর একটা নাম হচ্ছে AST, তো এটা কিন্তু কার্ডিয়াক মার্কারও বটে, আবার হচ্ছে লিভারেরও একটা এনজাইম, ঠিক আছে। এই এনজাইম টেস্টে আমরা কার্ডিয়াক মার্কার হিসাবেও করে থাকি, লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রেও করে থাকি। তো এটা ভাবার কিছু কারণ নেই যে SGOT টেস্ট যেহেতু লিভার ফাংশন টেস্টে করেছি তো এটা কার্ডিয়াক মার্কার টেস্টে হবে না। তো অনেক সময় কিন্তু এটা MCQ হিসাবে জিজ্ঞাসা করে, ধরো তোমাকে এলএফটির অপশনটা মানে দিলই না, এলএফটির অপশন দিলই না যে SGOT বা AST টেস্টটা কোন ক্ষেত্রে করা হয়। ধরো কার্ডিয়াক কোনো মার্কার হিসাবে বা রেনাল ফাংশন টেস্টে করা হয় বা আদার্স কোনো একটা অপশন দিয়ে দিল যেখানে এলএফটিটা তোমার নেই, তো সেখানে হয়তো ভাববে যে কোশ্চেনটা কি ভুল দিয়েছে। না, কোশ্চেনটা কিন্তু ভুল নয়। এই যে SGOT বা AST এটা কিন্তু কার্ডিয়াক মার্কারও বটে, আবার লিভারেরও একটা এনজাইম, মানে একটা হার্টেরও এনজাইম, মানে হার্ট অ্যাটাক বা মানে হার্টের সম্বন্ধিত যেসব রোগ আছে তো সেই সব ক্ষেত্রেও কিন্তু এই টেস্টটা করে ডিটেক্ট করা যেতে পারে, ঠিক আছে। তো এটা হলো। আর একটা টেস্ট হচ্ছে, দেখো এটা একটু আনকমন টেস্ট, BNP। তো BNPর ফুল ফর্ম হচ্ছে বি টাইপ নাট্রিইউরেটিক পেপটাইড, ঠিক আছে। তো এই যে ইয়েটা বলবো প্রোটিনটা, এই প্রোটিনটা কিন্তু হার্টের মধ্যে থাকে, ঠিক আছে। তো
তো নেক্সট আমরা যাব ভিটামিন টেস্টে। তো ভিটামিন টেস্টের আন্ডারে অনেক ভিটামিন আছে, তোমরা মানে যেগুলো হয়তো কিছু কমন আছে কিছু আনকমন আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন B1, ভিটামিন সি, ভিটামিন কে, এসব সব টেস্টগুলোই কিন্তু হয়। তোমরা মানে ভিটামিনের জেনারেলি যেই নামগুলো থাকবে পড়ে সেগুলো হচ্ছে B12টা হয়তো তোমরা শুনে থাকবে, বা ভিটামিন ডিটা শুনে থাকবে, ভিটামিন D25 হাইড্রক্সি, এইসব জিনিসগুলো শুনে থাকবে, কিন্তু এই টেস্টগুলোও কিন্তু হয়। ভিটামিন এ, B1, সি, B5, B6, তো সব টেস্টগুলোই কিন্তু বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি টেস্টের আন্ডারে পড়ছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মিনারেলস টেস্ট। তো মিনারেল টেস্টের আন্ডারে কি পড়ছে দেখবো, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, সালফার আর আয়োডিন, ঠিক আছে। এগুলো হচ্ছে মিনারেল টেস্টের আন্ডারে পড়ছে। তারপর একটা ইম্পর্টেন্ট মার্কার হচ্ছে টিউমার মার্কার, ঠিক আছে। তো টিউমার মার্কারের আন্ডারে কি কি পড়ছে দেখবো, এখানে হচ্ছে AFP। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবে। জেনারেলি আমরা যেসব টেস্ট বায়োকেমিস্ট্রিতে করে থাকি, এই টিউমার মার্কারগুলোর কিছু হয়তো আছে যেগুলো তোমরা জানো, কিন্তু অনেকটাই যেগুলো হয়তো খুব কমনলি ইউজ হয় না, মানে একটু রেয়ার টাইপের, মানে কখনো কখনো হয়ে থাকে, তো এরকম টাইপের, ঠিক আছে। যেমন PSA, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা তোমরা হয়তো একবার বললেই বুঝতে পারবে হ্যাঁ এটা এই টেস্টটা করা হয়, কিন্তু AFP, আলফা ফেটোপ্রোটিন, এগুলো একটু তোমাদের কাছে আনকমন লাগলেও লাগতে পারে। তো সেই জন্য বলছি নামগুলো ভালো করে দেখবে। AFPর ফুল ফর্ম হচ্ছে আলফা ফেটোপ্রোটিন, ঠিক আছে। CEA হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, ঠিক আছে। HCG মানে তোমরা জানো হিউম্যান কোরিওগোনাটোট্রপিক হরমোন, যেটা হচ্ছে প্রেগনেন্সির সময় মায়ের যে প্লাজেন্টা থাকে সেটা থেকে রিলিজ হয়, যেটা অ্যাকচুয়ালি HCG কিট থাকে। তো এই মেথডের সাহায্যেই সেই প্রেগনেন্সিটাকে ডিটেক্ট করা যায়, ঠিক আছে। তো তারপর হচ্ছে CA125, এটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের একটা মার্কার। তো তার সাথে হচ্ছে PSA, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, মানে হচ্ছে মেলদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড থাকে, তো সেই প্রস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট যখন হয়, একটু বয়স হয়ে গেলে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডের কোনো ক্যান্সার বা প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে গেল, যার জন্য ইউরিনটার ক্ষেত্রে কি হয়, ইউরিনটা ঠিকঠাক পাস হয় না, অবস্ট্রাকশন আসে, অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে এই কমপ্লেনটা থাকে। তো সেই ক্ষেত্রে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনটা টেস্ট করতে দেওয়া হয়। তো তারপর হচ্ছে TPA, টিস্যু পলিপেপটাইড অ্যান্টিজেন। তো এতগুলো টিউমার মার্কার বললাম, এইগুলো কিন্তু নামগুলো ভালো করে জেনে রাখবে। কোনো প্রেসক্রিপশনে হয়তো তোমরা দেখতে পেলে AFP লেখা আছে, AFPটা হয়তো বুঝতে পারছো না যে কী জিনিস হতে পারে, কী টেস্ট হতে পারে, কোন ভাইলে স্যাম্পল নেবে। তো এটা হচ্ছে টিউমার মার্কার, ঠিক আছে, আলফা ফেটোপ্রোটিন, ওকে। তো এটা একবার ভালো করে দেখে নাও, টিউমার মার্কারে যে কটা আমি বলেছি, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে 9 নম্বরে আছে হরমোনাল টেস্ট। হরমোনাল টেস্টের আন্ডারে কী কী পড়ছে, TSH পড়ছে, মানে থাইরয়েডের গোটা প্রোফাইলটা যেটা থাকে T3, T4, TSH, ঠিক আছে। অনেক সময় মানে ফ্রি T4, ফ্রি T3 এইসবগুলোও টেস্ট করতে দেয়। তার সাথে হচ্ছে শুধু T3, T4, TSH এটাও দেয়। LH মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে। FSH হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তার সাথে আছে প্রোল্যাকটিন, তারপরে প্রোজেস্টেরন আছে, টেস্টোস্টেরন আছে। GH মানে হচ্ছে গ্রোথ হরমোন, এইসব জিনিসগুলো আছে। তো এর সাথে আরও কিছু হরমোন আছে, অনেক হরমোন টেস্ট আছে। তো এখানে লেখার আসলে মানে জায়গা নেই, স্পেস নেই, তো যেগুলো খুব ইম্পর্টেন্ট তো সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো এই যে T3, T4, TSH এগুলো হচ্ছে একটা ইনফার্টিলিটি টেস্টের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে যখন মেনস্ট্রুয়েশন প্রবলেম হয় তো তখন কিন্তু এই টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট। FSH, LH, প্রোল্যাকটিন, T3, T4, TSH এগুলো হামেশাই গাইনোকোলজিস্টরা কিন্তু সাজেস্ট করেন, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আদার্স। তো আদার্সের আন্ডারে এগুলোর বাইরেও কিছু টেস্ট আছে, কিছু কেন অনেক টেস্ট আছে, সবগুলো তো কভার করা সম্ভব নয়, তাও যে কটা মোটামুটি ইম্পর্টেন্ট তো সেগুলো চেষ্টা করেছি কভার করার। তো এইগুলোর বাইরেও পড়ছে তোমার ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড টেস্ট জানো যে কিসের জন্য করা হয়, যখন গাঁটে ব্যথা হয় ইউরিক অ্যাসিড যে ক্রিস্টালটা থাকে সেটা যখন ডিপোজিট হয়ে যায় পায়ের হাঁটুতে, বা হচ্ছে তোমার এই গিঁটগুলো ফুলে যায় পায়ের, হাতের, এগুলো, তো সেখানে কি হয় ইউরিক অ্যাসিড যে ক্রিস্টালটা থাকে, আমরা যেগুলো খাবার খাই, তো যেমন হচ্ছে টমেটো, এগুলোর মধ্যে ক্রিস্টাল থাকে, পালং শাক, এগুলোর মধ্যে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল থাকে। তো এইসব খাবার বেশি খেলে বা অন্য কোনো শরীরে ডিসফাংশন হলে তো সেগুলো কি হয়, ক্রিস্টালগুলো এই যে দুটো আমাদের বোন আছে তার মাঝে যে জয়েন্টটা আছে সেটা তো স্মুথলি রান করার জন্য একটা ফ্লুইড থাকে, যেটা হচ্ছে হাঁটুর ফ্লুইডটা হচ্ছে যে কি সাইনোভিয়াল ফ্লুইড। তো এই স্মুথ যে রানিং হয় যার জন্য আমরা হাতগুলো ফোল্ড করতে পারি, তো এই জায়গাতে ক্রিস্টালগুলো জমা হয়ে যায়, যার ফলে কি হয় হাত মানে এই জিনিসগুলো গিঁটগুলো ফুলে যায়, তারপরে এরকমভাবে মুভমেন্ট করতে
অসুবিধা হয়, হাঁটতে অসুবিধা হয়, পা ফুলে যায়, তো তখন যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি গাউট। গাউট হচ্ছে এই টার্মটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তো গাউট নিয়ে কিন্তু শর্ট নোট পড়ে। তো গাউটটা কিসের জন্য হয়, এটা এমসিকিউ জিজ্ঞাসা করে, কিসের জন্য হয়, ইউরিক অ্যাসিডের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউরিক অ্যাসিড। তারপর সিআরপি জানো, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেটা সাধারণত শরীরে কোনো ইনফ্লামেশন যদি কোনো জায়গায় হয় তাহলে সিআরপিটা হাই হয়, মানে শরীরে কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, কোনো বডিতে ইনফ্লামেশন হচ্ছে, তখন সিআরপি কিন্তু হাই হয়, ঠিক আছে। তার সাথে হচ্ছে অ্যামাইলেজ লাইপেজ, যেগুলো হচ্ছে প্যানক্রিয়াসের যে ফাংশনটা সেটা জানার জন্য, কোনো মানে প্যানক্রিয়াসে কোনো কিছু মানে টিউমার হলো বা প্যানক্রিয়াসে কোনো ক্যান্সার হলো বা কোনো পেশেন্টের ঠিকঠাক সবসময় খাবার ডাইজেস্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই অ্যামাইলেজ লাইপেজ এইসবগুলো টেস্ট করতে দেয়। এইগুলো কোথাকার এনজাইম না, হচ্ছে প্যানক্রিয়াসের এনজাইম, ঠিক আছে, অগ্নাশয়ের এনজাইম প্যানক্রিয়াস। তার সাথে হচ্ছে কর্টিসল, এটা একটা হরমোন। তো এই টেস্টগুলো হচ্ছে আদার্স যে বায়োকেমিস্ট্রি টেস্ট পড়ে, তো সেগুলোর আন্ডারে পড়ে থাকে। তো দেখো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেল, কিন্তু তাও আমি চেষ্টা করেছি যতটা ছোট করে ভিডিওটাকে তোমাদের সামনে তুলে ধরা যায় যাতে তোমরা বুঝতে পারো। তো আশা করছি বুঝতে প্রবলেম হবে না। তো এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে নিচে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কিছু কিছু এই যে টপিকগুলো আছে সেগুলো শর্ট নোট তোমাদের জন্য আমি তৈরি করে দেবো, একটু সময় দিও প্লিজ। তো আশা করছি খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে কভার আপ করতে পারবো। তো চলো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়।